তো হিমালয় ভাই, আপনি এইবার বইমেলায় একটা যুগান্তকারী বই লিখে ফেলছেন, আচ্ছা, ডিটাচমেন্ট টু ডিপারচার, যেটার নাম উচ্চারণ করতে গেলেই আর কি দাঁত ভেঙে যায় আর কি। তো এখন কথা হলো যে এই যে ডিটাচমেন্ট টু ডিপারচার এই নামটা আপনি কেন দিলেন আর কি? এটা আর কি আমি যদিও বলছি আমার বইয়ের যে একটা রিভিউ দিছিলাম ওখানে বলছি, কিন্তু আপনার কাছ থেকে আমি শুনতে চাই যে ডিটাচমেন্ট টু ডিপারচার এই দুইটা নামের পিছনে অন্তর্নিহিত অর্থটা কি আসলে? অন্তর্নিহিত অর্থ হলো যে ডিটাচমেন্টটা, আমি এখানে বইতে এক জায়গায় বলছি যে ডিটাচমেন্টটা শুধু কিন্তু তোমার এই প্লেসের সাথে না, সময়ের সাথে, লোকজনের সাথে, সবকিছু থেকে ডিটাচড হয়ে যাওয়া। তো আমি ওইরকম একটা সময়ের মধ্য দিয়ে আসলে গেছিলাম ইন্ডিয়াতে, কারণ ওইখানে কাউকেই চিনি না, কোনো ভাষা বুঝি না, কারণ হিন্দিতে এক বর্ণ বুঝি না, বলতেও পারি না, কমপ্লিটলি একা একা চলা, মানে পরিচিত কেউ নাই, এত এত সব জটিলতার মধ্যে যে থাকাটা, ওই যে ডিটাচমেন্টটা, ওইটা আসলে মানসিকভাবে এবং মনস্তাত্ত্বিক ভাবে তোমার মধ্যে যে একটা আলোড়ন তৈরি করে এবং অদ্ভুত অদ্ভুত ফিলিংস তৈরি করে। আমার মনে হয়েছে যে এই ব্যাপারটাকে, ডিটাচমেন্ট ব্যাপারটাকে এমব্রেস করাটা খুব জরুরি। তো সেই জায়গা থেকে ডিটাচমেন্ট ডিপারচার হইলো, আমি যেটা ফিল করছি যে আমি এই যে, যদিও বাংলাদেশ থেকে ইন্ডিয়া মাত্র কয়েকশো কিলোমিটার দূরে একটা দেশ, কিন্তু আমার মনে হয়েছে যে আমি আসলে আমার এই প্রিভিয়াস যে 37 ইয়ার্স লাইফ, ওইখান থেকে আমি এতটাই সরে গেছি এই দীর্ঘ 1.5 মাসের এই ডিটাচমেন্টে। আমি বলবো যে এটা আসলে আমার আগের লাইফটাকে যদি আমি একটা এয়ারপোর্ট ধরি, ওই এয়ারপোর্ট থেকে আমি ওই তুমি যখন বিদেশে যাবে তখন ডিপার্চার সিল দিয়ে দেয়। সো আমি ফিল করছি যে আমার আসলে আগের লাইফ থেকে আমি এতটাই দূরে সরে গেছি, আমার আসলে একটা ডিপার্চার ঘটছে। প্রস্থানের মতো আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো এটা বলতে পারো যে আমার বয়স তো অলমোস্ট 40-এর কাছাকাছি হয়ে গেছে। 40 বছর তো মূলত একটা ফিলোসফিক্যাল বয়স। তো আমার বলতে পারো যে তার আগেই আমার একটা ডিপার্চার হয়ে গেছে। সো ওই জায়গা থেকেই ডিটাচমেন্ট, প্রথমে তো একটা ডিটাচমেন্টে ছিলাম। সো ডিটাচমেন্টের আগে তো ডিপার্চারের ব্যাপারটা বুঝতে পারি নাই। তো প্রথমে আমি ডিটাচমেন্ট এমব্রেস করছি, এরপরে আমি এই পরে যখন ফেরত আসছি, ফেরত আসার পরবর্তীতে আমার যে একটা বিরাট ট্রান্সফরমেশন এবং ট্রানজিশন দুটাই হলো, এই প্যাকেজটাকে আমি বলতেছি একটা ডিপার্চার। ওই জায়গা থেকে যে এক জায়গা থেকে আর এক জায়গায় প্রথমে ডিটাচমেন্ট, টু মানে হচ্ছে দুটাই, ওইখান থেকে ডিপার্চার, ওই পুরো বিষয়টাই। সো এখানে আমি মানে আসলে ন্যারেটর, রাইটার জায়গা থেকে জিনিসটা অন্যভাবে দেখা যেতে পারে। ন্যারেটর, যে ন্যারেটরটা এই বইয়ের ভিতরে আছে, সেই ন্যারেটরের যে একটা বিশাল চেঞ্জ, সেই চেঞ্জটাকে এইভাবে বলতে পারো। তাহলে এই ডিটাচমেন্ট কি, মানে এই যে ডিপারচার, বিশেষ করে ডিপারচারটা কি কি আমি গৌতম বুদ্ধের সাথে কি কিছুটা তুলনা দেওয়া যায়? যে মানে মানে তুলনা ওইরকম না, মানে একটু ওইরকম কি মানে সাদৃশ্যজনক ফিল আসে যে আপনি বলেন যে একবারে প্রস্থান টাইপের, আগের লাইফ থেকে পরের লাইফ? এইটা দুটা জায়গা থেকে দেখা যেতে পারে। প্রথমত হইলো যে তুমি যার রেফারেন্স দিলা, উনি আসলে এত এত মানুষকে ইনফ্লুয়েন্স করছে, ফলে উনি যে হাইটে চলে গেছে, আমি তো এখন একজন ইন্ডিভিজুয়াল, তাই না? ফলে এই ধরনের কম্পারিজনটা, এটা তোমার যে জার্নিটা, এই জার্নিটাকে তোমাকে ক্ষতিগ্রস্ত করে এই সেন্সে যে তোমার মনে হয় যে তুমি মেলা কিছু হয়ে গেছো, মেলা কিছু অ্যাচিভ করে ফেলছো, ফলে তোমার তখন একদম স্যাটিসফ্যাকশন চলে আসবে। সো স্যাটিসফ্যাকশন জিনিসটা যারা কন্টিনিউয়াসলি নিজেকে ইভলভ করতে চায়, এক্সপিরিয়েন্সের মধ্যে যেতে চায়, তাদের জন্য খুব ক্ষতিকর, এটা টক্সিক। তো আমি ওইটা বলবো না, আমি বলবো যে আমি যে ফিলসফি বা যে আদর্শের মধ্য দিয়ে এখন যাচ্ছি, সেইটা যদি আরো মানে জীবদ্দশায় কন্টিনিউ করতে পারি, তাইলে তোমার এই প্রশ্নটা তখন হয়তো ভ্যালিড হবে। আপাতত এটা ওভাবে বলার সুযোগ নাই। তবে তাও তো প্রায় 2 বছর তো হয়ে আসলো, 2 বছর তো খুব একটা চেঞ্জ হয় নাই। সো আমি মনে হয় এখনো রাইট ট্র্যাকে আছি। তো এই আপনার এই বইটা থেকে আমি একটা জিনিস পেলাম, সিদ্ধার্থর যে বইটা লিখছে হারমান হেস, তো ওইখানে যে আমি একটা ইনসাইট পাইলাম, মানে পড়তেই আর কি ওরকম। এই বইয়ের জন্য কিন্তু নোবেল পাইছে, জানো? হ্যাঁ, নোবেল পাইছে, বাট মানে এই নোবেলটা দেওয়ার পিছনে আমি একটা ইন্টারেস্টিং মানে পার্সপেক্টিভ খুঁজে পেলাম যে আপনি এখানে উল্লেখ করে বলতেছেন যে গৌতম বুদ্ধের তো আসলে ওই
আর নিরঞ্জনা নদীর তীরে বসে গাছের তলে বসে তো আসলে নির্বাণ হয় নাই, মানে নির্বাণটা হয়েছিল ওই যে তিনটা যে সে নিদর্শন পাইলো, মৃত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, আর এরপরে যে একটা সন্ন্যাসী, তিনজনকে যে দেখলো ওখান থেকে তার আসলে ওই আলোক প্রাপ্তিটা ঘটছে। তারপরে এখানে তিনটা স্টেজ পাইলাম, যে শুরুতে ভেগধারী সন্ন্যাসী যেটাকে বলে, হ্যাঁ মানে গৌতম বুদ্ধকে ফলো করে যারা সন্ন্যাসী হয় ওইরকম টাইপের ভেগধারী সন্ন্যাসী। তারপর সে সংসার জীবনটা যাপন করে, যেটা অ্যাকচুয়ালি ওই সিদ্ধার্থের লাইফ ছিল। হ্যাঁ, তো এই যে দুইটা মানে বুদ্ধের দুইটা স্টেজ ছিল, এক হলো রাজ পরিবারের জীবন, আর একটা হলো জঙ্গলের জীবন। বা সিদ্ধার্থের এখানে তিনটার জীবন দেখলাম, একটা হলো ভেগধারী সন্ন্যাসী গতানুগতিক ট্র্যাডিশনাল, আর একটা হলো সংসারের জীবন। তারপরে যে সে লাস্টে যে দেখছে সবকিছু দেখার পরে সে ওই একটা অন্তিম একটা বা পার্টের জিনিস। তো এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, এই জন্যই বইয়ের নামটা হয়েছিল সিদ্ধার্থ। তো তো এখানে আপনি আবার দেখলাম যে গৌতম বুদ্ধের একটু মানে ক্রিটিক্যাল করছেন হালকা, যে ওখানে যে দেখলেন যে ধর্মশালায় তারা ফেসবুক চালায়, এই জিনিসটা আপনাকে একটু ব্যথিত করছে দেখলাম। হ্যাঁ মানে ব্যাপারে আপনার মনোভঙ্গিটা কি, দৃষ্টিভঙ্গি? হ্যাঁ মানে আমি এই জায়গায় একটা মানে আশ্রম দুভ্রম নামে যে চ্যাপ্টারটা আছে ওখানে আমি লিখছি যে 8 বছর বয়সে গৌতম বুদ্ধের জীবনী পড়ে প্রভাবিত হওয়াটা, এটা ছিল আমার একটা ঐতিহাসিক ভুল। হ্যাঁ মানে আমি দেখলাম যে আমি যখন এই ইয়েতে গেলাম, মানে বুটো মনাস্টারিতে গেলাম বা নাজিরিয়াম বা এরকম, আমি ধর্মশালায় প্রায় 5-6টা ধর্ম ইয়েতে গেছি, আশ্রমে গেছি। তো আমি দেখলাম যে এইখানে তো জীবন খুব স্থবির। এরা সকালে উঠে উপাসনা করে, পড়াশোনা করে, ঘুমায়, আবার করে পড়াশোনা করে, ঘুমায়। তো এটা কি, এটা তো কিছু হলো না, তো তারা জব করতেছে। এবং এইখানে যদি কেউ অপরাধ করে আত্মগোপন করে থাকে তাহলে খুঁজেও পাবে না গুটো মনাস্টারি, এত কমপ্লেক্স একটা জায়গা। তো এইখানে বসে যদি তারা ফেসবুক চালায়, তারপরে নেট চালাইতেছে, তো এটার জন্য এত কষ্ট করে আশ্রমে গিয়ে লাভটা কি হলো? এবং আশ্রমে যদি গিয়ে ফেসবুক বা নেট যদি নাও চালায়, তারা সারাদিন করে কি? তো এইটা তো কোনো প্রসেস হইতে পারে না। তো আমি যে ছোটবেলায় চিন্তা করতাম আশ্রমে চলে যাবো 30 বছরের পরে, 30 বছর পরে, এবং এইটা নিয়ে আমার মধ্যে যে একটা অনুতাপ ছিল যে আমি তো গেলাম না, এইবার এই আশ্রমে প্রায় দীর্ঘ সময় বসে থেকে দেখার পর বললাম যে না, আসলে আশ্রমে এটা কোনো কাজের কিছু না। বরং আমি যে সংসারের মধ্যে থেকে কন্টিনিউয়াসলি নানা ধরনের প্রলোভন উপেক্ষা করে নিজেকে ইন্টিগ্রিটি বজায় রেখে কর্ম করার চেষ্টা করি, কন্টিনিউয়াসলি আমার সাথে যে এই প্রলোভনের একটা ফাইট হয়, এইটা থেকে যে বেশিরভাগ ক্ষেত্রে আমি জিতি, মানে ধরো 10 বার হলে হয়তো আমি 6 বার জিতি, 4 বার হারি। তো আমার টার্গেট হওয়া উচিত যে এই জেতার সংখ্যা বাড়ানো, তাইলেই আসলে হয়। তো এই জন্য তখন আমি ফিল করলাম যে ইভেন এই সিদ্ধার্থ বইতেও কিন্তু সিদ্ধার্থ নিজে বলছিল যে গৌতম বুদ্ধের লাইফ তো গৌতম বুদ্ধের, আমার তো এটাতে হবে না, আমি আমার মতো করে এক্সপ্লোর করবো। সেটা করতে গিয়ে কিন্তু সে কমলার সাথে তার এটা হয়, কমলার সাথে, যেটা একটা বৌদ্ধ সন্ন্যাসীরা কখনোই এটা মেনে নিবে না। তো এইটা থ্রুতে আমার একটা জিনিস মনে পড়লো যে মানে আপনার সাথে রিলেটেবল, আমার সর্বপার কথা মনে হয়েছে। তো এইটা আমি ইদানিং ফিল করতেছি বলতে আমি কাহিনীটা পড়ছি, কারণ সর্বপা ছিল একজন রাজার ছেলে এবং সে ছিল মঙ্ক, মানে বুদ্ধ পরবর্তী, সে ছিল মঙ্ক। এখন মঙ্কদের তো আসলে ওইভাবে সাংসারিক কোনো মানে সুখ সম্ভোগ বিলাস এগুলোর সাথে তো অ্যাড হওয়া তো মানে উচিত না, বা তারা ওটা প্র্যাকটিস করে না। কিন্তু সরোপাক একদিন কোন দেবীকে একটা স্বপ্ন দেখলো, দেখার পরে তিনি রাজমহল ছেড়ে সে একদম প্রান্তিক অঞ্চলের একজন নারীর সাথে সে মানে সে তন্ত্র সাধনাতে লিপ্ত হয়ে গেল। হ্যাঁ, তো তার মানে কি যে তার ওই মানে ওই আকাঙ্ক্ষাটা কিন্তু ছিল, যদি বলি যে সম্ভব, বা ওইটা কিন্তু ছিল, ওইটা কিন্তু সে পূরণ করে নাই। বুদ্ধ কিন্তু আগে পূরণ করে ফেলছে, রাজ পরিবারে থাকতে তার এগুলো অ্যাভেলেবল, সে প্লেজার নিয়ে ফেলছে, তারপর সে জঙ্গলে যায় গেছে, মানে একদম কি বলে বিরক্ত হয়ে গেলে যে জিনিসটা হয়, মানে বিরক্ত হয়ে গেলে সেটাও সব বলবো না, কারণ 17-18 বছর বয়সে কি আর এমন বিরক্ত হয়েছে, হয়তো তার ভালো লাগে নাই। আমি সেটা যাব না, আমি বরং বলবো যে সেক্সুয়ালিটি বিষয়টাকে লোকজন যেভাবে সবসময় দমন পীড়নের মধ্যে রাখে, এটা আসলে মানুষের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি করে। ফলে সেক্সুয়ালিটি বিষয়ে আমার কাছে মনে হয় যে মানুষের আরো লিবারেল থাকা উচিত, এবং এই বিষয়টাকে ন্যাচারাল হিসেবে প্রসেস করে হয়তো ভালো। এটা নিয়ে মানে এত যদি এই সেক্সুয়ালিটি বিষয়ে মানুষ লিবারেল হয়ে যায়, তখন হয়তো তার অনেক অপ্রয়োজনীয় প্রেশার কমে যাবে।
তার মানে আমি এটা বলতেছি না যে তুমি হুক আপ করে বেড়াও সমানে, পৃথিবীর কোথাও সমানে হুক আপ করে বেড়ায় না, সবখানেই চিটিং মানে চিটিংই, কিন্তু অ্যাটলিস্ট অবদমনে ভুগো না। আপনি ব্যালেন্সিং এটা ঠিক আছে, হ্যাঁ। কারণ আমরা তো দেখেই আসি দুইটা, লিবারালিজমের নামে মানে উদারতার নামে আর কি অতি ভোগে চলে যায়, আর অবদমনের নামে একদম নাই হয়ে যায়। তো আমার মানে দুইটা এক্সট্রিমই হয়তো আপনি একটু সচেতন থাকার কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে হুকআপ কথার আমার মনে পড়লো যে আপনি বইয়ের 78 পেজে লিখছেন, এখানে কি জানি সপ্তমী না কোন ভাইকে জানি আর কি, সাজিদ না কি জানি, এরকম একজন ভাইকে আপনি বলতেছেন যে যে বাংলাদেশের কোন নারীর সাথে যৌনতায় জড়ায় না। হ্যাঁ, মানে এই আপনি বিহারে যান, তারপরে ওর আয়ারল্যান্ডের কোন নারীর সাথে, বিহারে যান বা আয়ারল্যান্ডের কোন নারীর সাথে এইগুলা করতে পারেন, কারণ তারা এরপর দিন শেষে আর এক্সিস্ট করবে না আপনার জীবনে। কিন্তু বাংলাদেশের নারীরা কোনো না কোনো সেশনে একদম এক্সিস্ট করবেই করবে। তো এইটার যে প্রেক্ষাপট বা পটভূমি, এটা মানে কি বুঝে আপনি পরামর্শ দিচ্ছেন না, কারণ আমি পুরোপুরি ব্যাখ্যাটা পাই না। আমি আচ্ছা, সাব্বির বেসিক্যালি এটা একটু খুব সেন্সিটিভ, বাট যেটা হয়েছে যে আমি একটু আপনি রূপক দিয়ে বলতে পারেন, তো সেটা আমি যখন ওর পরিচয়টা মোটামুটি বুঝতে পারছিলাম, একটা ইঙ্গিত দিলাম, তো তারপর মোটামুটি বলা যেতে পারে যে স্বীকার করে নিছে ঘটনাটা। তারপর আমি চলে আসার সময় আমার কাছে বললো যে ভাই, আপনার সাথে আমি তো অনেক সময় কাটাইলাম 3 দিন, আমাকে 2টা পরামর্শ দিয়ে যান। তো আমি তখন ওরে 2টা পরামর্শ বললাম যে পৃথিবীতে এমন কোনো আকাঙ্ক্ষা নাই যেটার জন্য মানুষ নিজের জীবন একদম ঝুঁকিতে ফেলে। ক্ষমতা হচ্ছে একমাত্র আকাঙ্ক্ষা যেটার জন্য সে নিজের জীবন তো ঝুঁকিতে ফেলেই, প্রয়োজনে নিজেও হাজার হাজার মানুষ মাইরা ফেলে। ফলে তোমার মধ্যে যেহেতু ক্ষমতার ক্রেভিংটা আছে, তোমার এই ক্যাপিটালটা তোমার কাজে লাগানো উচিত। আমার মতো মানুষের সাথে তোমার বছরে মাসে 2-1 দিন গল্প হইতে পারে, আমি তোমার আসলে আদর্শ আড্ডা সঙ্গী হইতে পারি না কখনোই। সো তোমার দরকার হচ্ছে তার কারণ তুমি আমার সাথে বেশি মিশলে, আমি যেহেতু এই কি বলে উপযোগবাদ এবং ভোগবাদের প্রতি আমার একটু কম ইন্টারেস্ট, তখন তুমি এই ক্ষমতার জন্য অপরাধ কাউকে চিট করা, কাউকে মেরে ফেলা বা নিজের জীবনে ঝুঁকি নেওয়া, এগুলো পারবা না। তো তখন তুমি আসলে তোমার গ্রোথ থেমে যাও। সুতরাং তুমি দেখো যে 50-60 জন এরকম ক্ষমতাবান বা এইরকম ব্যবসায়ী বা এই ধরনের কিছু লোকজন, তাদের লাইফ স্টাডি করো, সেটার সাথে তুমি দেখো যে তুমি কোথায় আসছো। যদি দেখো যে তাদের অধিকাংশ বৈশিষ্ট্যই তুমি ম্যাচ করতেছো না, তাহলে আসলে তুমি ওই লেভেলে যাইতে পারবে না। তাহলে তুমি বরং আগে থেকেই অন্য লাইনে চলে যাও, তাহলে তুমি শাইন করতে পারবে। আর যদি দেখো যে তারা তোমাকে অ্যাট্রাক্ট করতেছে, তাহলে তুমি তাদের সাথে আরো বেশি সময় কাটাও, তাহলে তোমার জন্য গ্রুমিংটা ভালো হবে। আর দ্বিতীয়ত বলতেছিলাম যে বাংলাদেশে যদি কেউ 2000 কোটি টাকা মাইরা দেয়, তাহলে কি হবে? জেল জরিমানা হবে, কিছুদিন একটু গালিগালাজ হবে, শেষ। কিন্তু তার যদি একটা সেক্স ভিডিও বের হয়ে যায়, শেষ। কিন্তু তুমি চিন্তা করে দেখো, অপরাধের দিক থেকে কিন্তু 2000 কোটি টাকাটা অনেক বেশি ক্ষতি। তো আমি ওকে বলতেছিলাম যে যারা আসলে ক্ষমতার কেন্দ্রে থাকতে চায়, ইনকাম ট্যাক্স ফাইল যেরকম একদম ক্লিয়ার থাকতে হয়, কোনো করা যায় না, একইভাবে যারা ক্ষমতায় থাকতে চায় এদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেক্সুয়াল স্ক্যান্ডাল। ফলে এখন তুমি যাদের সাথে মিশতেছো, তোমার বয়স যখন 40, 50, 60 হয়ে যাবে, তখন তো তুমি এরকম থাকবা না। তোমার এই বন্ধুরাই হবে ক্ষমতার গেমে তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ফলে তুমি এখন এখানে বিহারের বা আয়ারল্যান্ডের 100টা মেয়ের সাথে হুক আপ করে বেড়াই দাও, তুমি জাস্ট এই মুম্বাই থেকে চলে যাবা, এটা কোথাও থাকবে না। কিন্তু এখানে বাংলাদেশি কোন একটা মেয়ের সাথে তোমার এরকম কিছু হয়েছে, তোমার এই বন্ধুরা এটা রেফারেন্স হিসেবে তোমার কন্টিনিউয়াসলি পুক আপ করবে। দেখো না যে আমাদের এখনকার প্রবীণ নেতা সে 70 সালে কি করছে, 72 সালে কি করছে, সেই সব জিনিস এখনো টেনে এনে তাদেরকে পচায়। ফলে বি সিলেক্টিভ অন ইউর দিক, এটা ছিল আমার বক্তব্য। সো এটা মানে আমি এটা যদি সাব্বিরের জায়গায় অন্য কোনো লোক হয়তো যার বৈশিষ্ট্য অন্যরকম, তাকে হয়তো আমি অন্য পরামর্শ দিতাম। আমার পরামর্শটা অলওয়েজ সেই ব্যক্তির চাওয়া, সেই ব্যক্তির ক্যাপাবিলিটি এবং সেই ব্যক্তির যে কর্ম, সেই সব বিষয়ে নির্ধারিত হয়। সো মুম্বাইয়ের অন্য কোনো ছেলে আমার কাছে, অন্য কোনো বাঙালি বলতে হয়তো অন্য কোনো পরামর্শ, আমি ওর প্রোফাইল অনুসারে পরামর্শটা দিচ্ছি। এবার তাহলে মানে ব্যাপারটা হলো আপনি জেনারেল দেন না, আপনি ইন্ডিভিজুয়াল সাজেশন টাইপের। হ্যাঁ, ওর সাথে যেহেতু আমি 3 দিন মিশছি, সেই ভিত্তিতে ওকে এটা বলছিলাম। এইবার আমার বড় জিনিস কি লাভ ভাবছিলাম যে আপনি বলতেছেন যে বাংলাদেশের না ওটা তুমি বুঝতে ভুল করছো। হ্যাঁ ঠিক আছে, এবার ক্লিয়ার হইছে। ওকে।
ফাইন। তাহলে এখান থেকে আপনার ক্ষমতার প্রশ্ন যেহেতু আসলো, তো আপনি এখানে এই এই জায়গায় একটা জিনিস এক্সপেরিমেন্ট করছেন রূপকারে, চাপালিশ আর ভুলগা। যে মানুষ মানে যত কিছুই হোক মানুষের জীবনে, মানুষ যেভাবে জীবন যাপন করুক না কেন, তিনটা মূল কম্পোনেন্টে সে ইন্টারসেক্ট করতেছে। এক্সিস্টেন্সিয়াল রাজনীতি, আর হলো ধর্মীয় পরিচয়, যেটা আপনি বলতেছেন হলো ভুলগা, আর হলো চাপালিশ মানে যৌনতা। এই তিনটা মূল কম্পোনেন্টে আপনি করছেন। তাহলে আমার ওই দুইটা নিয়ে কোনোই নাই, কিন্তু আপনি এখানে মানে অর্থনীতির যে বিষয়টা, মানে অর্থ, এটা কি আপনি মানে সজ্ঞানে কি ওটা বাদ দিলেন কম্পোনেন্টটা? মানে অর্থ তো লাগে মানুষের, বা রিসোর্স যেটা বলে, খাবার দাবার টিকে থাকার জন্য ক্ষমতা বা অর্থ না, এরকম কেউ আছে? আচ্ছা হ্যাঁ, এবার তাহলে আমারটার সাথে মিলতেছে জিনিসটা, যে আপনি ওটা সজ্ঞানে হয়তো বাদ দিচ্ছেন, যে এটা তো একটা কমন সেন্সের বিষয়। হ্যাঁ, আমি যদি বাংলাদেশ নিয়ে কথা বলি, তখন আমার কি ফরিদপুর নিয়ে আলাদা করে কথা বলার প্রয়োজন আছে? ওকে, ঠিক আছে। তাহলে এখন আসি তিনটা ব্যাপারে। তো যৌনতার যে বিষয়টা, তো আমাদের ফ্রয়েড মশাই তো বেশ ভালোভাবেই করে গেছে। তিনি একটা লেন্স দিয়ে দেখছে যে আচ্ছা সবকিছুই যৌনতা দিয়ে আসলে ব্যাপারগুলো করা যায়, মানুষ ক্ষমতা পেতে যে সেই যৌনতা চরিতার্থ করার জন্য। হ্যাঁ, তবে এখন আমার কথা এক্সিস্টেন্সিয়াল রাজনীতি। তো এই জিনিসটা আমার টার্মটা আমাকে একটু ক্লিয়ার করেন, যে আপনি আসলে কোন দৃষ্টি থেকে আসলে দেখতেছেন এক্সিস্টেন্সিয়াল রাজনীতির বিষয়টা। কারণ রাজনীতি ব্যাপারটা অনেকেই রিলেট করতে বুঝবে, কিন্তু আপনি এক্সিস্টেন্সিয়াল ব্যাপারটা যুক্ত করছেন, এইটার পিছনের কাহিনীটা কি? কারণ হলো যে তুমি যদি চিন্তা করে দেখো যে এই যে ভোলগা বা ধর্ম, এইটা তো পাওয়ারফুল কেন? এইটা একটা পাওয়ারফুল এই কারণে যে মানুষ আসলে মৃত্যুর পরে তার কি হবে এই ব্যাপারটা সে জানে না, তাই না? আবার চাপালিশ বা যৌনতা, এটার ক্ষেত্রে এত কড়াকড়ি কেন? কারণ প্রায় সব ভোলগাতে বলা হয়েছে যে এটা হচ্ছে একটা মহাপাপ, জিনা করা মহাপাপ। হ্যাঁ, এটা নিয়ে সবাই একটু চিন্তিত দেখা যায়। যদি মহাপাপ না হতো, তাহলে কি এই চাপালিশ নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা থাকতো না তো। ইনফ্যাক্ট এই স্ট্রেস তোমরা পার হয়ে আসছে না। তুমি যদি রাহুল সংকীর্তনের ভোলগা থেকে গঙ্গা বইটা পড়ো, তাহলে দেখবা যে পুত্র স্বামী, ভাই স্বামী, বাবা স্বামী, সব স্বামী, মানে সবার সাথে সবাই চাপালিশ করতে পারতো। তো ওই স্টেজ তো আমরা দেখে আসছি। তো দুইটা ব্যাপারের সাথেই তুমি যদি দেখো যে মানুষ আসলে তার পরিণতি জানে না। তার পরিণতি যেহেতু জানে না, এই কারণে যেটা হয় যে সে সবসময় একটা আশ্রয় খোঁজে, সবসময় একটা অবলম্বন দরকার হয়। এই অবলম্বনটা তাকে দেয় কি? তাকে দেয় তার জেন্ডার আইডেন্টিটি, তার রেসিয়াল আইডেন্টিটি, তার এথনিক আইডেন্টিটি, তাই না? তার সোশ্যাল আইডেন্টিটি, তারপর হচ্ছে তার এই যে রিলিজিয়াস আইডেন্টিটি। সো আলটিমেটলি এই এতগুলো তুমি যদি দেখো, এই প্রত্যেকটার মূল যদি কজ পয়েন্টটা দেখো, সেটা কিন্তু তার ওই এক্সিস্টেন্সিয়াল যে পলিটিক্সটা, ওই পলিটিক্স থেকেই সব জিনিসগুলো ছড়ায় যাচ্ছে। যদি সে তার ওই পরিণতি নিয়ে তার ওই ভয়টা না থাকতো, তাহলে কিন্তু এগুলো কোনো কিছু সে কেয়ার করতো না। এই জন্যই এক্সিস্টেন্সিয়াল রাজনীতিটা আসলে এত পাওয়ারফুল। আচ্ছা, এখন এই যে রাজনীতির কথা বলে, যেমন অ্যারিস্টটল তো বলে গেছে যে কেউই আসলে রাজনীতির মধ্যে না, সবই রাজনীতি, মানুষ মধ্যে রাজনৈতিক প্রাণী। হ্যাঁ, তাহলে এই মানে সবকিছু কি রাজনীতিতে কোডিফাই করে ফেলা যায়? এই রাজনীতিটা কেন দরকার? মানুষের মাইন্ডে কি রাজনৈতিক ভাবে যে গুটি চালাচালি করে সবসময়? এই জিনিসটাকে আমি এইভাবে দেখি যে যখন তুমি কমিউনিকেট করতে পারতেছো, কমিউনিকেট করতে পারা মানেই হলো তুমি তোমার চিন্তা এবং চাওয়া দুটাই আরেকজনকে এক্সপ্রেস করতেছো। ফলে তখনই আসলে তার সাথে তোমার একটা পলিটিক্যাল কোলাবোরেশন অথবা কনফ্লিক্ট তৈরি হইতে বাধ্য। সো তুমি রাজনীতি জিনিসটাকে যদি এখন মনে করো যে শুধুমাত্র এটা হচ্ছে ক্ষমতা পাওয়ার দ্বন্দ্ব, বিষয়টা কিন্তু তা না। পলিটিক্স কিন্তু সেখানে কোলাবোরেশন থাকে, কম্প্রোমাইজ থাকে, কনফ্লিক্ট থাকে, অনেক ধরনের ব্যাপার থাকে। পলিটিক্সকে তুমি শুধুমাত্র একটা ডাইমেনশন থেকে যদি দেখো, তাহলে কিন্তু জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। সো কোলাবোরেশনেটিক পলিটিক্স নাই যে আমি যে আজকে এখানে বসে আলাপ করতেছি, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে আমি চাই যে তুমি এই বইটা নিয়ে বেশি কথা বলো, তোমার চ্যানেলে লোকজন যারা আসলে কোয়ালিটি রিডার বলে আমি মনে করি, তারা এটা সম্পর্কে জানুক, তারা করুক, কি বলে, তারা বইটা নিক। ফলে আমার এখানে রাজনীতি, আমি একটা কোলাবোরেটিভ রাজনীতি করতেছি। তোমার জায়গা থেকে কি তুমি ভাবতেছো যে তোমার চ্যানেলে তুমি কোয়ালিটি কন্টেন্ট দিতে চাও, এটা একটা কোয়ালিটি কন্টেন্ট হইতে পারে,
সো তোমার রাজনীতিটা কি? তোমার রাজনীতিটা হচ্ছে তুমি চাচ্ছ যে তোমার অডিয়েন্সকে তুমি ভালো জিনিস ফিট করতে যাচ্ছ। সো এই এই রাজনীতিতে কিন্তু কাউকে আমরা ম্যানিপুলেট করতেছি না, কিন্তু এখানে ম্যানিপুলেট করার তো অনেক সুযোগ থাকতে পারতো। ধরা যাক এটা একটা অখাদ্য বই, কিন্তু আমি আমার কিন্তু আমি তোমার প্রলোভন দিলাম যে নাজিউর তুমি যদি আমার এটা করে দাও আমি তোমাকে 10,000 টাকা দেবো। 10,000 টাকা, তুমি ভাবলা 10,000 টাকা, আচ্ছা 10,000 টাকা তো মানে ইউটিউব ভিউ থেকে 10,000 আসতে তো আমার টাকা টাকা, আচ্ছা একটা বই করে দিলাম, কি সমস্যা। সো তখন তুমি দুইজনই ম্যানিপুলেটিভ ফর্মে চলে গেছে। এটা তো পলিটিক্স। সো এখন ওই যে বললাম মানে আমাদের মূল সমস্যাটা মানুষের এক্সিস্টেন্সের পলিটিক্সের সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে মানুষ আদতে একটা নেগেটিভ মাইন্ডসেটের প্রাণী, কিন্তু অলওয়েজ সে একটা পজিটিভ ভাইব তৈরি করতে চায়, যে কারণে সে সবসময় একটা ফেক বাবলের মধ্যে বসবাস করে। সে নেগেটিভ এবং ডার্ক ব্যাপারটা নিতেই পারে না, মনে করে যে এটা কোথাও এক্সিস্টই করে না। কিন্তু এইটাই যে সবচেয়ে স্ট্রং, এবং এইটার সাথে ফাইট করেই যে মানুষ বেঁচে থাকে, এই পলিটিক্সটা মানুষ নিতে পারে না বলেই তখন তার কাছে ম্যানিপুলেশন, এক্সপ্লয়টেশন, কম্প্রোমাইজ এই জিনিসগুলোকে সে তখন শত্রু হিসেবে গণ্য করে, এবং এই ব্যাপারগুলো থেকে দূরে থাকতে 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 তখন রিয়েল সিনারিওতে যখন পড়ে যায় তখন শেষে ধরা রাখায়। ফলে এক্সিস্টেন্সিয়াল পলিটিক্সের এই কম্পোনেন্টগুলোও তো আসলে মানুষের বোঝার দরকার আছে। হ্যাঁ, মানে আমার যে এখন যেটা হলো যে বেশিরভাগ মানুষের সচেতনতাটাই নাই আসলে, মানে মানে অ্যাটলিস্ট বোঝা দরকার যে আসলে আমি কি করতেছি, মানে আমি একটা চাইতেছি একজনের কাছে, এটা সম্পর্ক, মানে বিভিন্ন মানুষের সাথে তো আমাদের বিভিন্ন সম্পর্ক রাখতেই হয়, মানে অজস্র সম্পর্ক। যেমন আমি ওই দিন চ্যাটজিপিটি ঘাটাইতেছিলাম, চ্যাটজিপিটি ঘাটাইতে যে আমি 270 প্রকারের সম্পর্ক খুঁজে পেয়েছি। এখন আরো যদি সার্চ দিই তাহলে আরো সম্পর্ক বের হবে। তো এই সম্পর্কর যে মানে আলাপচারিতা, কমিউনিকেশন বা আপনি কোলাবোরেশন বলতেছেন, চাওয়া পাওয়ার যে এই ব্যাপারগুলো, এগুলো নিয়েই তো একটা কমপ্লিকেটেড একটা ব্যাপার দাঁড়া যায়, প্রতিনিয়ত ডিলিংস এর ভিতর দিয়ে যাইতে হয়। তো এটাকে যদি আমি আবার একটু পলিটিক্যাল ওয়েতে দেখি, মানে ওইটি তো হয়ে যেতেছে পলিটিক্স, বা নানা ধরনের পলিসি ক্রিয়েট হইতেছে। তো এখন মনে হয় যে নিজের চাওয়া পাওয়াটা সম্বন্ধে মনে হয় একটু সচেতন থাকলে হয়তো বা দেখা যায় যে ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনা কম। যেমন আমি জানি আমি কিসের জন্য আপনার সাথে এই বই নিয়ে আলাপ করতেছি, আপনিও জানেন। তো এখানে একটা সমঝোতার জায়গায় স্পেস তৈরি হইতেছে, কিন্তু হয়তো বা দেখা যায় যে ওই বাস্তবিক লেখা আমরা দেখি যে ক্ষমতার যে দ্বন্দ্ব, হাবিজাবি, এগুলা দেখতে দেখতে হয়তো একটা নেগেটিভ একটা এখন চলে আসে। হ্যাঁ, আমি যেটা বলি যে সোশ্যাল কারেন্সি যদি বলি, তাই না, মানে এইখানে কিন্তু মানে আমার এখানে কিন্তু একটা ক্ষমতার ব্যাপার আছে, তোমার এখানে একটা ক্ষমতার ব্যাপার আছে। কি, এই বইটা যদি বেশি বেশি মানুষ কিনে, তার মানে লেখক হিসেবে আমি তাদের কাছে একটা ক্ষমতার জায়গায় পৌঁছাই। এই পডকাস্টটা যে বেশি মানুষ দেখে, তুমি একটা ক্ষমতার জায়গায় কিন্তু পৌঁছায় না। সো ক্ষমতা হচ্ছে খুবই অবভিয়াস জিনিস। সাধু সন্ন্যাসীরও ক্ষমতার মধ্যে আছে, সে চায় যে লোকজন তার অনুসরণ করুক, সেটা ক্ষমতা না? হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে এই পয়েন্টটা ইন্টারেস্টিং এই কারণে, আমি এটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছি। এক্সপেরিমেন্টটা কি, আমি আমার চ্যানেলে 48 লস অফ পাওয়ার, যে পাওয়ার মানে ক্ষমতা, শক্তি, এইটার ভিডিও দিছি। বাইরে অনেকে এইসব ভিডিও দেখছে, এগুলো অনেক পপুলার, বাংলাদেশে পপুলার হইল না। আর আমি বললাম যে মানে ট্রিমেন্ডাস, আমি এত খাটাখাটি করে 3 বছর আগে কন্টেন্ট গুলো দিলাম, কিন্তু দেখে না কেন তারা? পরে দেখলাম যে এখানে সবাই ইন্টারপ্রেট করতেছে, এখানে গুটিবাজি শেখানো হয়েছে। হ্যাঁ, কিন্তু পাওয়ার তো সবারই দরকার, মানে সবাই তো ভিতরে তো পাওয়ার না থাকলে তো আমি কাজ করবো কিভাবে? হ্যাঁ, তো এইটাকে যে নেগেটিভ কনোটেশনে দেখে, হ্যাঁ, এইটা মনে হয় আমাদের চেঞ্জ হওয়া দরকার। ক্ষমতা তো আমি ভালো রাইট। মানুষের ক্ষুধা আছে অনেক রকম, কিন্তু মানুষের বেসিক ক্ষুধা মূলত ক্ষমতার এবং যৌনতার। এর বাইরে মানুষের অন্য ক্ষুধাগুলা তৈরি হয়, কিন্তু এই দুটো ক্ষমতা মানুষের ন্যাচারাল। ক্ষমতা না থাকলে তো আমি হাঁটতেও পারবো না, মানে হাঁটার একটা সক্ষমতা এটাও তো লাগে জিনিসটা। তো এইখানে হয়তো যে মানুষ এই ক্ষমতার যে অপপ্রয়োগ গুলো আছে ওইগুলা দেখে আদার সাইডের যে বিষয়গুলো আছে ওইগুলো, না, আমার মনে হয় যে মানুষ কথাটাও খুব জেনেরিক ভাবে বলতেছে। মানে আমি আসলে এই মানুষ বলতে আসলে কাদের মিন করতেছে, মানে এই মানুষগুলা কোথায় থাকে, তাদের বয়স কত, তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, তাদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড কি, অনেক ব্যাপার আছে। সো আমি বরং যদি আমি মানুষ না বলে যদি বলি যে একটা অনগ্রসর সোসাইটি বললে তখন হয়তো ওইটা আরো মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো আমাদের সোসাইটি আসলে সবসময় অনগ্রসর ছিল, আগামীতে কোনোদিন অগ্রসর হবে সেটারও কোনো সম্ভাবনা দেখি না। আমরা সাইন্টিফিক্যালি, ম্যাথমেটিক্যালি বা ধরো কোনো জায়গাতেই আমরা তো আসলে এক্সিলেন্ট কিছু না। ফলে এইখানে তো একটা জিনিসকে ক্রিটিক্যালি দেখা, অ্যানালিটিক্যালি বোঝা মুশকিল। একটা খণ্ডিত বাক্য শুনে, একটা খণ্ডিত লাইন থেকে
বা বইয়ের কোনো একটা ছোট্ট রেফারেন্স থেকে সে দেখা যাচ্ছে একটা বিরাট মন্তব্য করে বসবে, সেটা টাফ। তো এই জন্য আমি সাধারণত বাংলাদেশি এই অডিয়েন্সকে, মানে তুমি দেখবা যে আমার ব্যাপারে একটা কমন অভিযোগ হচ্ছে যে আমি কি বলে সমালোচনা নিতে পারি না বা আমি বিরুদ্ধ মত পছন্দ করি না। এই কথাটা ট্রু, কিন্তু নট এন্টারলি ট্রু। কারো ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি ব্যাপারে যদি আমি কনভিন্সড হই, তারা তো আমার সমালোচনা করে উড়াইয়া দিলেও আমি তাদের সাথে বারবার যোগাযোগ রাখি। কিন্তু আমি দেখি যখন দেখি যে তার ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি নাই, তার কথাটা এত গুরুত্ব দিয়ে আসলে এনার্জি লস করে কিছু নাই, ফলে তখন তাদের প্রতি আমি এক ধরনের দমনমূলক আচরণ করি। কিন্তু আমি তোমাকে সাফির আব্দুল্লাহ, কে এম রাকিব, আমার বন্ধু গাঙ্গুয়া, তুমি, এরকম মুশফিক আরাফ, এরকম প্রায় 40-50 জনের একটা লিস্ট বলতে পারবো যাদের সাথে আমি প্রায় কোনো ব্যাপারে একমত হই না, আমার তারা ওপেনলি ক্রিটিসাইজ করে। সাফির আব্দুল্লাহ আমার অসংখ্য ফেসবুক পোস্টে আমার এমন ডিসরেসপেক্টফুল এইসব কত কিছু বলে, কিন্তু দেখো আমার এই বইয়ের এই যে কিন্তু সেই লিখছে। এক্স্যাক্টলি এই বইতে আমি দেখলাম। তো তাইলে এটা খুবই রেয়ার কেস না যে এরকম আমার করা, সমালোচনা করা, নিন্দা করা একটা ছেলে সে আমার বইয়ের ফ্ল্যাপ লিখতেছে। কারণ কি, আমি ওর ক্যাপাবিলিটি সম্পর্কে সচেতন। এই বইতে যে রাকিবের কথা আছে, রাকিব তোমার কোনো ব্যাপারে একমত হয় না। হ্যাঁ, আমি এটা পড়তে যা দেখলাম যে কে এম রাকিবের সাথে আপনি তর্ক করতেছেন। সে বলতে আপনি যেটাই বলেন সে এটার পুরো একটা অন্য একটা আর্গুমেন্ট ক্রিয়েট করে আপনাকে ধরা খাওয়াইতেছে আর কি। হ্যাঁ, ফলে এই জন্য আমি ঢালাও ভাবে কেউ একজন আয়সা বলতেছে, কারণ অধিকাংশ ক্ষেত্রে কি আমাদের এই অনগ্রসর সোসাইটির লোকজন সমালোচনা বলতে বুঝে হচ্ছে ব্যক্তি আক্রমণ। তো এখন আমার কাছে এখানে আমি একটা জিনিস নোট করছি, এই পৃষ্ঠা 214 নম্বর পৃষ্ঠা, এখানে একটা কি বাইর করো তো, সব আমার মনেও থাকে না কিন্তু। না, আমার একদম আমি মার্ক করে নিছি, ঠিক আছে, যে 214 নম্বর পৃষ্ঠা কোন পৃষ্ঠায় কি আছে এটা আমি করে রাখছি। ওইখানে আপনি বলতেছেন যে, দাঁড়ান এটা একটু বের করি। হ্যাঁ, শাহজাহান পুত্র দারাশোক সম্ভবত একমাত্র শাসক যে মিস্টিসিজমের চর্চা করত, যে কারণে ছোট ভাই আওরঙ্গজেবের হাতে খুন হয়েছিল অবধারিত। কথাটা এই কারণে বললাম, দার্শনিক বা চিন্তকরা কখনো শাসন ক্ষমতায় বসে না, বা বসলেও হয় দুর্বল মানের শাসক। হ্যাঁ, এই যে পয়েন্টটা, এটার সাথে আমি মানে অলমোস্ট এগ্রি করতেছি। কিন্তু এখানে কিছু আপনি হয়তো বা রেয়ার কেস গুলা হয়তো আমলে নেন নাই, আপনি একটা মানে লার্জ কোয়ান্টিটি হিসেবে হয়তো আপনি আমলে নিয়েছেন বিষয়টা। তো এইখানে যেমন অশোকের কথা যদি ধরি, সে তো অনেক মার কাট ওটা করার পরে সে বুদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সে ওই জায়গায় ই করছে। তো মূলত সে তো শাসকই ছিল, সে তো আর ওই দার্শনিক বা মিস্টিক টাইপের কিছু ছিল না। হ্যাঁ, কিন্তু এখানে একটা ব্যতিক্রম আমি দেখলাম রোমান শাসকদের বিষয়টাতে। মার্কাস অরেলিয়াস, সে কিন্তু দার্শনিক ছিল এবং একই সাথে সে শাসকও ছিল, এবং খুবই স্ট্রংলি সে ব্যাপারগুলোকে ডিল করছে। আমি পরে একটু ঘাটাঘাটি করলাম জিনিসটা। তো এইখানে কিন্তু একটা রিয়ালিটি কিন্তু দেখা যায় যে একই সাথে দার্শনিক এবং তার একটা বই আছে মেডিটেশনস। না, তাহলে তোমার দেখতে হবে যে তার কম্পিটিটররা কারা ছিল বা সে কিভাবে কম্পিটিটরদের দমন করতো। তুমি যদি দারাশোক এবং আওরঙ্গজেব এদেরকে পাশাপাশি রাখো, মানে আওরঙ্গজেবের ক্যারেক্টারটা কি আর দারাশোকের ক্যারেক্টারটা কি, তো এরকম একটা ক্যারেক্টার কিভাবে আওরঙ্গজেবের সাথে পারবে? এই জন্য মুঘল ডাইনাস্টির সবচেয়ে দীর্ঘ সময় শাসন করছে আওরঙ্গজেব, 50 বছর। হ্যাঁ, এটা মানে তার ভিতরে একটা ব্লাড থার্স্টি মানে যুদ্ধংদেহী যে একটা বিষয়, এটা উপাদানটা বেশি। হ্যাঁ, মানে আমি এই বইয়ের এক জায়গায় বলছি যে এই উপমহাদেশে এই মুসলমানদের এই দুর্গতির পেছনে আওরঙ্গজেবের এরকম একটা বাজে একটা দায় আছে অবশ্যই। তবে এই মানে আমি মার্কাস অরেলিয়াসের ব্যাপারে দেখলাম যে আপনি বললেন যে হ্যাঁ ওই কম্পোনেন্টটা আছে, যে মানে কারণ সেও তো দমন করছে, কারণ নাহলে তো সে ক্ষমতা করতে পারবে না। কিন্তু একই সাথে ক্ষমতাবান বা ওইরকম যুদ্ধংদেহী হয়ে এবং পাশাপাশি ফিলোসফির যে ধারাটা, এই দুটো কম্বিনেশন কি সম্ভব না? আমি তো এখানে ক্ষমতার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি, সঠতা। আচ্ছা, তো আমি তো তোমার এই দার্শনিককে ইজিলি একজন সঠতা চর্চা করার লোক হিসেবে বলতেই পারি, যে জিনিস সে নিজে বিলিভ করে না কিন্তু সে মনে করে এটা গুরুত্বপূর্ণ। আমি বলতেছিলাম যে মানে ওই অর্থে থেকে না, মানে ইন্টিগ্রিটি বা সঠতা ওই অর্থে না, মানে টেকনিক ওয়াইজ, যে তিনি ক্ষমতাবান, তিনি একজন রাজা,
কিন্তু তার দর্শন জ্ঞানটাও আছে। তাহলে দিয়ে তিনি আমি better ভাবে কি- আমি যেহেতু রাজ্যটা- তার কেসটা স্টাডি করে নেওয়ার জন্য বলতে পারতেছি না, আমি তোমার হয়তো আরো কিছু মৌলিক প্রশ্ন করতে পারি যে তার সময় রোম সাম্রাজ্য কতটুকু প্রোগ্রেস করছে অন্য শাসকদের তুলনায়, তার সময় সে কি পরিমাণ যুদ্ধবিগ্রহ ফেস করছে, অনেকগুলো প্যারামিটার আছে। তুমি শুধু ঢালাও ভাবে যদি ওই তার রেফারেন্সটা ব্যবহার করো তাহলে জিনিসটা কানেক্ট করা যাবে না। যেমন আমি দারাশুকর কেসটা স্টাডি করে জানি এই জন্য বলতে পারতেছি, তোমার কেসটা যেহেতু আমি জানি না এই জন্য ওই জিনিসগুলো আসলে কেস টু কেস অ্যানালাইসিস করে তারপর হয়তো বলতে পারবো। আচ্ছা হ্যাঁ, কেস টু কেস হ্যাঁ ওটা অ্যানালাইসিস করা যেতে পারে। তো মানে ঢালাও ভাবে বললাম কাইন্ড অফ এই কারণে যে মানে আমি বলতে পসিবিলিটিটা ধরেন তার ওইরকম নাই, মানে এখন যদি প্যারামিটার সেট করি যে হ্যাঁ ওই সে ক্ষমতাবান এবং সে তার সাথে দার্শনিক জ্ঞানও আছে, মূলত সে রাজা, সে এটা শাসন করবে, তো দর্শনকে ইউজ করে কি সে বেটার ভাবে কি তার শাসনটা নেভিগেট বা গভর্ন করতে পারার তাইলে সম্ভাবনা তাইলে আছে এরকম শাসকের? এরকম তাহলে আমাদের হিস্ট্রি ঘেটে অন্তত 20 জন শাসক যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে হয়তো আমরা হাইপোথিসিসটা নিয়ে টেস্ট করতে পারি। কারণ এরকম শাসক মানে ধরো পৃথিবীতে শাসক ছিল সব মিলে কত 1000, 2-3,000 শাসক যদি আমরা পাই, সেইখান থেকে যদি আমরা মাত্র 2% নেই, ধরা যাক 3,000 শাসকের 2% কত 600 না 600 না 60, হ্যাঁ 3,060 2% 60 তো আমরা যদি 60 জন এরকম শাসক বের করতে পারি তখন হয়তো আমরা জিনিসটাকে রিথিঙ্ক করতে পারি। কিন্তু যদি 3,000-এর মধ্যে আমরা 20 জন শাসকও বের করতে না পারি, যেটা আসলে 1%-এরও নিচে, তাহলে তো ওই জিনিস আসলে ম্যাথমেটিক্যালি বাতিল হয়ে যায়, হ্যাঁ অ্যাপ্লিকেবল হবে না। তো ওই জন্যই বললাম হ্যাঁ ঠিক আছে, মানে আমি জাস্ট একটু রেয়ার একটা ব্যাপার আমি না ওই যে রেয়ার হলেও তো ওই যে বললাম তাহলে দারাশুকোর মতো হয়তো শেয়ার একটা পিস, কিন্তু যদি আমি গ্রেটার ক্লাস্টারে দেখি সেখানে তো পাই চার্ট, হ্যাঁ পাই চার্টটা খুব ইম্পর্টেন্ট। পাই চার্টে তো সে আসলে দেখাবেই না তারে, হ্যাঁ দেখাবে না, হ্যাঁ ওটা ঠিক আছে, ওটা একদম ব্যাপারটা বলাই যায়। আচ্ছা ঠিক আছে, এইবার আপনার আমি যেটা এই বইয়ের থ্রুতে পড়তে যাই আমি যেটা ফাইন্ড আউট করছি যে অ্যানার্কিজম নিয়ে আমি তখন ঘাটাঘাটি করা শুরু করছি। অ্যানার্কিজম কি তুমি আগে জানতে না? অ্যানার্কিজমটা আমি জানতাম, মানে ওটা পড়া যে প্রুধর যে অ্যানার্কিজমটা ছিল, এরপর বাকুনিন, ক্রপটকিন, হ্যাঁ কিন্তু পরে আমি আর একটু ঘাটাঘাটি করে দেখলাম যে 11 ধরনের অ্যানার্কিজম পাইলাম আর কি। অ্যানার্কো ক্যাপিটালিস্ট, অ্যানার্কো কমিউনিস্ট, অ্যানার্কো কালেক্টিভিস্ট, অ্যানার্কো এনভায়রনমেন্ট ফেমিনিস্ট, মানে অনেক ধরনের সিন্ডিকালিস্ট, অনেক ধরনের অ্যানার্কিজম আছে। তারপর এখন আপনার অ্যানার্কিজমটা আসলে কোন স্টাইলের? এটা কি ইন্ডিভিজুয়াল ঘরানার কিছু? অ্যানার্কো ইন্ডিভিজুয়ালিস্ট কিন্তু আছে। আমি আমার এটা মনে হয় আমি এখানে লিখছি কোন জায়গায় যে আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল কালেক্টিভিস্ট। হ্যাঁ ইন্ডিভিজুয়াল কালেক্টিভিস্ট, মানে তুমি আমি কমপ্লিটলি নিজের মতো জীবনযাপন করো, আমরা কালেক্টিভলি একটা ফোর্স হিসেবে কাজ করতে পারি। আমার অ্যানার্কিজমটা ওই ধরনের। আচ্ছা তার মানে আপনি রাষ্ট্রকেও ওন করতেছেন না ওই অর্থে? রাষ্ট্র আসলে কি খুব ইম্পর্টেন্ট কিছু, কিন্তু রাষ্ট্র ছাড়া তো কোথাও থাকাও সম্ভব না, ওইটা আমি কোথায় যেন লিখছি। না এখন ওই যে এনার্কি যারা করে তারা দাবি করে যে মানে বিশেষ করে প্রুধর কথায় যে মানুষ আসলে ওই রেশনাল বিইং, হ্যাঁ মানে তাদের ভিতর সে যদি ওইভাবে যদি চিন্তা ভাবনা করে বা বিকশিত হয় তাহলে তারা আলাদা করে রাষ্ট্রভাবে ফাংশন করার দরকার নেই, সে এমনি মানে মিউচুয়ালিজম যেটা মানে না প্রথমত মানুষ রেশনাল বিইং এই থিওরিতে আমি বিলিভই করি না, এটা আমারও সমালোচনা, হ্যাঁ। এটা তার সমালোচনা আছে যে এটা আমি বিলিভই করি না। মানুষ হচ্ছে কমপ্লিটলি একটা ইরেশনাল প্রাণী এবং এই ব্যাপারে ইরেশনালিজম অ্যাবসার্ডিজম নিয়ে রাকিবের সাথে কিন্তু আমার কোন চ্যাপ্টারে দীর্ঘ আলাপ হয়েছে। তো মানুষের আসলে একটা সিন্ডিকেট লাগে। সিন্ডিকেট তুমি আমি যদি একজন সিম্পলি ইন্ডিভিজুয়াল হয়ে থাকি তাহলে এখন আমি রাস্তায় একটা বিপদে পড়লাম, ধরা যাক যে রাস্তায় আমার পুলিশ ধরছে, থানা আটকাইছে, কেউ আমার উদ্ধারে আগে আসবে না, কিন্তু তুমি আমি হচ্ছে একটা রাইটার্স কমিউনিটিতে আসছি, তখন ওই রাইটার্স কমিউনিটির সভাপতি সেক্রেটারি এরা কি আমাকে ছাড়া আনার চেষ্টা করবে। সো মানুষ যে কোনো ভাবে সিন্ডিকেট হইতে চায়, তো রাষ্ট্র নিজে একটা সিন্ডিকেট প্রতিষ্ঠান নানা জায়গা থেকে। তো সিন্ডিকেট থেকে মানুষ যেহেতু বের হইতে পারবে না, ফলে আমরা যখনই অ্যানার্কিজমে আমরা যখনই বলি রাষ্ট্রের প্রয়োজনীয়তা নাই, কিন্তু রাষ্ট্রের প্রয়োজন রাষ্ট্র থাকলে তো তখন মানে অ্যানার্কি কি ফাংশন করে বা কাজ হয়, মানে তাহলে তো আর যারা অ্যানার্কি হয় তারা তো রাষ্ট্রকে ই করে না। ওইটা হলো অনেকটা ইয়ের মতো, মানে তুমি যদি আমার বীক্ষণ প্রান্ত বইটা পড়ো, এখানে একটা গল্প আছে, কিন্তু সত্য নামের একটা পিঁপড়া, সে একটা হেলানো দেয়াল বেয়ে উপরে উঠতেছে, তার সে শুনছে যে এই দেয়ালটা পারে শেষ মাথায় গেলেই সে পিঁপড়া থেকে ফরিং হয়ে যাবে।
কিন্তু এই দেয়াল তো সে কোনোদিন শেষ করতে পারবে না। সো আমরা যারা অ্যানার্কিজমের চর্চা করি, মেবি আমরা ওই শতকের মতো ওরকম ধরে নিছি যে আমরা হয়তো ওরকম একটা রাষ্ট্রহীন ওরকম একটা জিনিস পাবো, কিন্তু আমরা তো আসলে কেউ নুহ নবীর মতো 950 বছর আয়ু পাবো না। হ্যাঁ মানে ফলে আপনি এখানে লেন্সটা দেখতেছেন হলো যে মানে একদম বাস্তবিক প্রেক্ষাপট থেকে আসলে আদৌ কি সম্ভব কিনা। মানে আমি কিছুক্ষণের জন্য এটা ভুলে যেতে বলতেছি যে হ্যাঁ একটা পিকচার কল্পনা করেন যে তাহলে পৃথিবীর কোথাও এরকম সিগনিফিকেন্টলি নাই কেন? মানে আমি এই বইয়ের রেফারেন্সে দু একটা জায়গায় দিচ্ছিলাম যে এরকম রাষ্ট্রহীন একটা ছোট ছোট কমিউনিটি আছে, কিন্তু ওইরকম যদি একটা ওইরকম একটা কমিউনিটি, বিরাট একটা কমিউনিটি সারা পৃথিবীতে একটা দুটা কমিউনিটি থাকতো, এটার এক্সাম্পলটা কম, তার মানে ওই মডেল আসলে ওয়ার্কআউট করতেছে না। এখন যেটাই হোক ওয়ার্কআউট, এখন ধরেন সবাই তো তাহলে রাষ্ট্রের ভিতরে আছে, তাহলে ওটার ভিতরে আপনি একজন বা আমি একজন যে অ্যানার্কিজম বসে আছে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনি কাইন্ড অফ একটু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ফিল করবেন, মানে কাইন্ড অফ সমাজ না। এই জন্যই তো আমি ইন্ডিভিজুয়াল কালেকটিভিজমে বিশ্বাস করি, যে আমরা যারা এরকম নিজেদেরকে মিসফিট মনে করতেছি, এই মিসফিটটা মিলে একটা আলাদা কমিউনিটি হয়ে গেল। হ্যাঁ, তো তখন আমরা একত্রিত হয়ে রাষ্ট্রের বংশোদ্ধার করলাম, করে কিছুটা প্রেসার এবং বেদনা রিলিজ করলাম, ওই আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। তো এখন কাহিনী হলো যে এখানে রাষ্ট্রের ইন্টারফিয়ারেন্সটা মানে ন্যূনতম হইতে পারে, মানে এরকমও হয়তো মতবাদ থাকতে পারে, আমি সঠিক জানি না। যে না, এখানে একটা বড় ব্যাপার আছে, তুমি এই বইতে দেখবা যে আমি দেখতেছিলাম যে 1950 পর্যন্ত পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র 2.5 কোটি। এই 2024-এ গিয়ে দেখি জনসংখ্যা হয়ে গেছে 2.5 বিলিয়ন। এখন জনসংখ্যা বোধহয় 8 বিলিয়ন। মানে এই পরের এই 75 বছরের জনসংখ্যা এত বাড়ছে, এইটা তো কোনোভাবেই করা সম্ভব না। স্পেস, না রিসোর্স, খাদ্য, সবকিছু তো একটা বিরাট সংকট। ফলে টোটালিটারিয়ান কান্ট্রি তো আসলে আগের চাইতে এখন বেশি হবেই। এত মানুষ কেন পৃথিবীতে? হ্যাঁ, আর আরেকটাও দেখছি যে এই যে মানে যদি জনসংখ্যার গ্রোথটা যদি ওইরকম লিনিয়ারলি হইতো সেটা একটা বুঝতে পারতাম। 75 বছরের জনসংখ্যা বেড়ে গেল 4 গুণ। 1950 পর্যন্ত যেখানে পৃথিবীতে মানুষ মাত্র 2.5 বিলিয়ন, স্পেস তো আর আনুপাতিক হারে বাড়ে নাই, রিসোর্স তো বাড়ে নাই, জনসংখ্যা এত বাইরে গেলে তখন তো আসলে ফাংশন করাটা কঠিন। ফলে এত মানুষ নিয়ন্ত্রণ করতে গেলে তখন সেখানে প্রবলেম বাড়বে। এবং আমি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছি, তুমি হয়তো জিনিসটা ওই পর্যন্ত আসছে না, জানা, যে যতক্ষণ পর্যন্ত আমরা অপরাধকে রিডিফাইন না করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না। রাষ্ট্র টিকেই থাকে আসলে অপরাধ জিনিসটার উপরে ভিত্তি করে। তুমি ওই জায়গাটা কি আসছো? মনে এখন আসো নাই, শেষের দিকে একটা চ্যাপ্টার আছে। না, আমি তো এটা পুরো বইটাই পড়ছি। আর তাহলে ভ্যাকুয়ামে ভেজাল ভবঘুরে যে চ্যাপ্টারটা, ওখানে কিন্তু আমি অপরাধের ব্যাপারে বলছি যে যতক্ষণ পর্যন্ত অপরাধকে আমরা রিডিফাইন না করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আসলে এই সমস্যাগুলা মিটবেই না। কারণ এই অপরাধকে পুঁজি করেই যে কোনো সিস্টেম, যে কোনো রাষ্ট্র থাকে, আদালত, যেসব জিনিসগুলো লাগে। ফলে আমরা অপরাধকে প্রোটেক্ট করার চেষ্টা করি, কিন্তু অপরাধকে আসলে রিডিফাইন করা দরকার। যে কোনটাকে আমি, কোন অপরাধটাতে আমি বেশি জোর ফোকাস করবো, আর কোন অপরাধের ব্যাপারে আমরা লিবারেল বা ফ্লেক্সিবল হয়ে যাবো। আর সিগনেচার স্মরণে আমি দেখছিলাম যে এরকম আর কি নৈতিকতা বা একটু কোনটা ক্রাইম, মানে আমরা যে মোটা দাগে যে বলি যে কোনটা ভালো। সিগনেচার স্মরণে আমি ক্রাইমের ব্যাপারে ঠিক বলি নাই। সিগনেচার স্মরণে আমি বলতেছিলাম যে যখন আমরা কি করি, কি বলে, এক্সপ্লয়েট করি, এক্সপ্লয়েট ব্যাপারটাকে আমি বলতেছিলাম যে এক্সপ্লয়েট ব্যাপারটাও আসলে ক্ষেত্র বিশেষে দরকারি, ঢালাও ভাবে। এখানেও কিছুটা ডার্ক ব্যাপারগুলো চলে আসে, এই এলিমেন্টগুলো। কারণ আমি মানুষকে যতটা করা হয়, মানুষ একটা ওভাররেটেড প্রাণী, মানুষকে যতটা প্রশংসার জায়গায় দেখা হয়, মানুষকে যত মূল্যায়ন করা হয়, এগুলো এক ধরনের তীব্র নার্সিসিস্টিক বিহেভিয়ার। যে মানুষ খুব মহান, মানুষ খুব উচ্চ, মানুষ খুব ক্যাপাবল, সবকিছুই ঠিক আছে, কিন্তু সেটা পরিমিতির মধ্যে রেখে বলা ভালো। মানুষের এত অপরাধ, মানুষের এত অন্যায়, মানুষের এত অন্ধকারাচ্ছন্ন দিক, মানুষের ক্রুয়েলটি, মানুষের লোভ, মানুষের প্রতিহিংসা, এগুলো তো মানুষেরই বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলোকে কেন আমরা সবসময় শুধু হিডেন রাখি? কিন্তু এই জিনিসটা তো হিডেন না। ফলে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে। এই জিনিসগুলোকে অ্যাড্রেস করলেই কেবল এগুলোর সাথে অ্যাডাপ্ট করে তুমি সার্ভাইভ করতে পারবা। হ্যাঁ, অ্যাডাপ্ট করে সার্ভাইভ। সো আমি সিগনেচার স্মরণে মূলত ওই মানে প্রতিষ্ঠিত ইথিক্সকে আমি ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। সো আমার মনে হয় যে আমার রং পেথি, সিগনেচার স্মরণে, মৌনতা ক্লাব, এই তিনটা বই অনেক আন্ডাররেটেড। এই বইগুলা হ্যাঁ, আপনার রং পেথিটা পড়ার ইচ্ছা আছে। কারণ
রংপ্যাথিটা আমার কাছে মনে হয়েছে যে নানা দৃষ্টিকোণ থেকে যে এই ব্যাপারগুলো নিয়ে যে হ্যাঁ, কালকে রাতে তো একটা স্ট্যাটাস লিখলাম যে 2020 সালে করোনার সময় মানুষজনকে যেভাবে দেখতেছিলাম তাতে জ্ঞানী গুণী মানুষ বা তাদের প্রতি আমার রেসপেক্ট পুরোপুরি চলে গেছে। যে রকম লোকজন প্যানিক করে ছড়াইতেছিল, তখন আমি ফিল করলাম যে আসলে মানুষ মূলত ভাড়ায় চালিত সিএনজি, তাদেরকে ভাড়া নিলে তারা ওইভাবেই কাজ করে, ওইভাবেই জিনিস প্রোপাগান্ডাগুলো ছড়ায়। তো এই ব্যাপারে চমৎকার একটা বই আছে, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। আমি যদিও সে যেভাবে ঢালাও ভাবে বলছে, আমি এই জিনিসগুলো এত ঢালাও ভাবে করার পক্ষে না, জিনিসগুলোকে আরো ক্রিটিক্যালি দেখা যেতে পারে, বাট ম্যানুফ্যাকচারিং কনসেন্ট জিনিসটার সাথে থিওরিটিক্যালি আমি একমত আর কি। ঠিক আছে ভাই, আপনার সাথে আমার আর কোনো প্রশ্ন নাই, আবার হলে আবার বুঝবো আপনার। হ্যাঁ ঠিক আছে নাজিউর নাইম। তো হিমালয় পায়ের যে ডিটাচমেন্ট টু ডিপার্চার বই অলরেডি একটা রিভিউ দিছি, আজকে পডকাস্ট করলাম বিস্তারিত। তো আপনাদের যদি এটা পড়ে যদি আরো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো কমেন্টে জানাবেন, তাহলে লেখকের সাথে আবার বসবো আপনাদের ওই প্রশ্নের মানে প্রশ্ন উত্তর ব্যাপারগুলো নিয়ে। হ্যাঁ, প্রশ্ন আমি অলওয়েজ পছন্দ করি। আর প্রশ্ন ইউনিক প্রশ্ন করলে লেখক অনেক প্রাণ ভরে উত্তর দিবে। আর এই বইটি যারা সংগ্রহ করতে চান তারা সাইকিটক 777 এই কুপন কোড ব্যবহার করলে 790 টাকায় এই বইটা সংগ্রহ করতে পারবেন 34% ডিসকাউন্টে। আর যারা এটা শুধুমাত্র আদর্শের পেজের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো জায়গায় না। আদর্শ পেজে গিয়ে এই কুপন কোডটা দিতে হবে। আর যারা বইমেলা থেকে সংগ্রহ করতে চান তারাও আদর্শর 26 নং প্যাভিলিয়নে আসতে পারেন, এসে তখন কুপন কোডটা বললে তারা তখন 790 টাকা দিয়ে। তবে বইমেলা থেকে ঝামেলা না করে সে পেজ থেকে কিনলেই বেটার, কারণ বইমেলায় তো আসলে অনেক ভিড় থাকে, মেইনটেইন করে একটু ঝামেলা। তো যারা আর কি ছাড়ে নিতে চান তাহলে বইমেলাতে এসে নিলে ভালো, বাট পেজে নক দিলেই ভালো, তারা আপনাকে বই পৌঁছায় দিবে। ওকে ঠিক আছে নাইম, থ্যাংক ইউ, আবার কথা হবে।